সিন্ডিকেটের কবলে সবজির বাজার, শীত ঘনিয়ে এলেও দামে হাত পুড়ছে ক্রেতার, সরবরাহ বাড়লে কমার আশা ব্যবসায়ীদের। বড়দিন উপলক্ষে প্রত্যাশা মতো হয়নি তৈরি পোশাক রফতানি। মার্কিন শুল্ক ও রাজনৈতিক দোলাচলকে দায়ী করছেন উদ্যোক্তারা। ইতিবাচক ধারায় ফিরতে কর্মপরিকল্পনার তাগিদ। বেনাপোল বন্দরে তীব্র হচ্ছে বাণিজ্য সংকট, কমছে ভারত বাংলাদেশ আমদানি রফতানি। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাই কারণ বলছে বন্দর কর্তৃপক্ষ। বড় বাণিজ্য ঘাটতির শঙ্কা। এবং 14 বছরে প্রথম স্যামসাং এর চেয়ে বেশি স্মার্টফোন বাজারে আনবে অ্যাপল। মার্কিন টেক জায়ান্টের বাজার হিস্সা বাড়বে 0.7%, দাবি কাউন্টার পয়েন্ট রিসার্চের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কোনোভাবেই কমছে না শীতের সবজির উত্তাপ। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত সবজি বদলায় কমপক্ষে 5-6 হাত, আর প্রতিটি হাত বদলে বাড়ে কেজি প্রতি 5 থেকে 20 টাকা। ফলে কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত, তেমনি বাড়তি দামে পুড়ছেন ভোক্তা। আর এই পুরো সমীকরণে লাভবান হয় শুধুই মধ্যস্বত্বভোগীরা। সবজি বাজারের আদ্যপান্ত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে। কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি আছে, এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগে দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ নবীর দাম কমে যাইব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরও ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। কিছু কিছু ফইরে আছে 2-3 জন মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরো বেশি দামে বিক্রি করে। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে বসে রয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমার ব্যস্ত হইব, এ নিয়ে আমি কি করব? এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকেই হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির, আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা কতটুকু? কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মাল আজকে নিয়ে গেছি, সুন্দর নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মাল এখন এই দাম মানে 20 টাকা 15 টাকা। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমরা তো নিয়ে খুরশে ঢাকা বেচতে পারব না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়।
শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। বাজার পরিস্থিতির সর্বশেষ জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে সবজির বাজার ঘুরে দেখা গেল যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু প্রায় 10 থেকে 20 টাকা কমেছে। কিছু কিছু সবজির দাম, শিমের দামটা কিছুটা বেড়েছে, নতুন শিমের দাম। আর যদি পেঁয়াজের কথা দিয়ে শুরু করবি, পেঁয়াজে কিন্তু গত সপ্তাহে পেঁয়াজ 110 টাকায় বিক্রি হয়েছিল। তারপরে 3 দিন আগে কিন্তু পেঁয়াজের দাম 90 টাকায় ঠেকেছিল 20 টাকা কমে, কিন্তু গতকাল থেকে আবারও 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। আজকেও সেই দাম অব্যাহত রয়েছে। শসার কথা বলি, সরষা 80 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই। গাজরও ভালো কোয়ালিটির গাজর 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। করলার দাম 10 টাকা কমেছে, 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম 20 টাকা কমেছে, সেই শিম 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন যে শিম আসছে সেই শিমের দাম কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে, চড়া 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের দাম 10 টাকা কমেছে, 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। পটল 10 টাকা কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন 10 টাকা কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। আর মূলা গত সপ্তাহে 60 টাকা ছিল, এই সপ্তাহে 40 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে 30 টাকায় বিক্রি হচ্ছে। কচুমুখী গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে 40 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহে 120 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 20 টাকা কমে 100 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং ভালো মানের বাঁধাকপি কিন্তু প্রতি পিস 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কিন্তু বাড়ছে, শীতকালীন সবজি আসা শুরু করেছে, তাই কিন্তু দাম কিছুটা কমতির দিকে রয়েছে এবং সামনে তারা প্রত্যাশা করছেন যে হয়তো আরও আসবে, তখন দাম আরও বাড়বে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন শীতকালীন সবজি অনুযায়ী দামটা আরেকটু কিন্তু তারা সহনীয় আশা করছেন, তবে দাম কিছুটা কমেছে। তো আর মাছের দাম যদি বলি, ইলিশের দাম 300 থেকে 400 টাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে, অন্যান্য মাছের দামও বেড়েছে। আর মুরগি ডিমের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। বড়দিন উপলক্ষে প্রত্যাশা মতো পোশাক রফতানি করতে পারেননি গার্মেন্টস মালিকরা। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যেও মিলছে এমন তথ্য। উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক মন্দা ও ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে কমে গেছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা, যার নেতিবাচক প্রভাব পড়েছে রফতানিতে। আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি কোন দিকে যাবে এমন দোলাচলেও ক্রয়াদেশ কমিয়েছেন পশ্চিমারা। রফতানির ইতিবাচক ধারায় ফিরতে সমন্বিত ও কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। MSRFN রিপোর্ট। পশ্চিমা বিশ্বে প্রতি বছর জমকালোভাবে পালন করা হয় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসব ঘিরে বেচাকেনা বাড়ে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। ক্রেতা মুখর থাকে নতুন পোশাকের দোকান, বিক্রয় কেন্দ্র। বাড়তি বিক্রিতে পণ্যের যোগান দিতে বড়দিন উপলক্ষে বাংলাদেশে নতুন ডিজাইনের পোশাকের ক্রয়াদেশ আসে মে থেকে জুনে, যা রপ্তানি হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। ক্রিসমাস পোশাকে নতুন ডিজাইন সহ উচ্চমূল্যের পোশাকের ক্রয়াদেশও বেশি থাকে এই সময়। তবে এবারের পরিস্থিতি বলে জানান রপ্তানিকারকরা, ক্রিসমাসকে কেন্দ্র করে যে একটা বিগ ভলিউমে হিউজ কোয়ান্টিটির অর্ডার আসতো, সেটা আসে। মার্কিন যে বায়ার আমাদের, সেই বায়াররা আমদানি যেটা করতো সেখান থেকে কমিয়েছে, আর নতুন করে বাল্ক অর্ডারগুলি এখনও প্লেস করা শুরু করেনি, কারণ তারা এখনও নিশ্চিত না আসলে ফাইনালি গিয়া কোন দেশে কি ট্যারিফ হবে। ইপিবির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের মধ্যে কেবল জুলাই ছাড়া বাকি 3 মাসেই কমেছে তৈরি পোশাকের রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, ইউরোপের বাজার ধরতে যখন মরিয়া হয়ে উঠেছে চীন, ভারত, তখন সম্প্রতি বিভিন্ন কারণে বাংলাদেশে বন্ধ হয়েছে কয়েকশো কারখানা, যার নেতিবাচক বার্তা যাচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে। সেই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অস্থিরতার প্রভাব পড়ছে ক্রয়াদেশে। ক্রিসমাসের মালগুলি যখন যেত তখনই ট্যারিফ, যখনই যেত তখনই নির্বাচন, যখনই যেত তখনই আনরেস্ট, যখনই যেত তখনই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সুখকর নয়। বিদায় আমরা ওয়েট করতেছি ফিউচার কি হবে, আমাদের ইলেকশন কোথায় যাবে, দেশের পরিস্থিতি কোথায় যাবে, নির্বাচিত সরকার আসবে, দেন সবার কনফিডেন্ট ফিরে আসবে, আবার আমাদের ক্রিসমাস বলেন, ক্রিসমাস আবার ব্যবসার ফ্লোটা সামনের দিকে এগিয়ে যাবে বলে, এটাই হলো আসলে বাস্তব। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী হয়তো বা ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যাবে, এরপর হয়তো বা বায়াররা আমাদেরকে ফুল সুইংয়ে অর্ডার আগের মতো দিবে, যা দ্বারা আমাদের ক্যাপাসিটি আমরা ফুলফিল করতে পারবো।
বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সমন্বিত কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। বিজিএমএ বিকেএমএ তাদের দিক থেকে চিন্তা করতে হবে, তাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আর এর পাশাপাশি যারা আসলে ক্ষমতায় আসতে চান সেই সমস্ত দলগুলো নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলতে হবে যে এই রপ্তানিকারকদেরকে বাঁচানোর জন্য তাদের পরিকল্পনাটা কি আসলে। বন্দরের মাসুল ও শুল্ক জটিলতা কমিয়ে রপ্তানি সহায়ক পরিবেশ তৈরি করা না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাষান্তেক এলাকায় আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই লড়াই থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং 2024 সালের গণ বিপ্লবে আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন, সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। গাজী হিসাবে যারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। প্রিয় দেশবাসী, দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। কেন পেলাম না? আমাদের মাটি কি উর্বর ছিল না? আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি? আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি? সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদ কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি? আল্লাহ তাআলা সবই দান করেছেন। তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি? অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে, সেই দলও কোনো দল এই বাংলাদেশ শাসন করেছে। একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। সরাসরি যুক্ত ছিলাম ভাষণ থেকে। জামায়াত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটন প্রেমীরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধ পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত সাগর, আবহাওয়াটা খুব চমৎকার। এই পরিবেশে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক এখন সমাগম। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কিন্তু সমুদ্র সৈকত কক্সবাজারে হাজার হাজার পর্যটক ছুটে আসেন। আজকেও আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছেন এবং এই চমৎকার আবহাওয়ায় তারা ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে সমুদ্রে যে নোনাজল রয়েছে, সেই নোনাজলে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি বালুচরেও কিন্তু আনন্দ করছে দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। তারা অনেকে আমরা লক্ষ্য করছি টিউবে অনেক দূরে চলে যাচ্ছে গা ভাসিয়ে, আবার অনেকে জ্যাট-স্কি যুগে সাগরের গভীর সাগরে ঘুরে আসছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি বালুচরে যে রয়েছে পরিবার পরিজন নিয়ে নরম বালি নিয়ে খেলছে, আবার অনেকে ছবি তুলছে। এভাবে আনন্দঘন মুহূর্তগুলো তাদের কাটছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু বেশ ভালো হচ্ছে। যেমনটাই বলছে জ্যাট-স্কি চালক এবং অন্যান্যরা, তারা বলছে যে পর্যটক আসলেই তাদের ব্যবসা হয়। তবে তারা যেভাবে কাঙ্ক্ষিত পর্যটকের আশা করছিলেন সেটি এখনো ঘটেনি। যেহেতু পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা, এই কারণে কিন্তু কিছুটা পর্যটক কম সেটি বলছে। তবে আগামী কিছুদিন পর থেকে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম বাড়বে সেটাই বলছে। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে কক্সবাজারে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ।
কক্সবাজার সৈকত সমুদ্র সৈকত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এই ছিল এ সময়ের বাণিজ্যে।